মধ্য আমেরিকার এই জায়গাটি বরাবরই শান্ত প্রকৃতির, কিন্তু রাতের বেলা পরিবেশটা কেমন যেন থমথমে হয়ে ওঠে। আকাশে ছিটে ফোঁটা মেঘও নেই, পরদিন পূর্ণিমা, কাজেই আকাশের চাঁদ আজ বড় এবং গোলাকৃতি। সেই প্রায় পূর্ণচন্দ্রের সামনেই এক বিরাট মহিরুহের মতো দাঁড়িয়ে আছে একটি সুউচ্চ পিরামিড। বহু বহু বছর আগে রেড ইন্ডিয়ানরা তৈরি করেছিল এই পিরামিড। শ্বেতাঙ্গ ইংরেজদের এদেশে আগমনের পূর্বে এই সুবিশাল মহান দেশে ছিল রেড ইন্ডিয়ানদের রাজত্ব। তাদের অসীম পারদর্শিতা এবং নৈপুণ্যের সাক্ষ্য বহন করে এই পিরামিড। পিরামিডের ঠিক সামনে দিয়ে একটা পথ চলে গেছে, চারিদিক নিঝুম এবং নিস্তব্ধ। হঠাৎ শোনা যায়, চাঁদের আলোয় ধুয়ে যাওয়া পথে দেখা যায় অগণিত মানুষের ভিড়। খানিকক্ষণ আগেও অন্ধকারাচ্ছন্ন এই পথ শুনশান ছিল, কিন্তু এখন ও গড! কি হলো ক্যাপ্টেন? আর ইউ ওকে? ইয়েস প্রফেসর, আসলে চাঁদের আলোয় চারপাশটা কেমন যেন পাল্টে গেল। মানে? বহু বছর আগে যে ঘটনাগুলো ওই পিরামিডের সামনে ঘটেছিল সেগুলো যেন মুহূর্তের জন্য দেখতে পেলাম। রাস্তায় প্রচুর মানুষ, বিচিত্র পোশাক তাদের পরনে, তাদের ইষ্টদেবী চন্দ্রের জয়ধ্বনি দিতে দিতে এগিয়ে চলেছে ওই ওই পিরামিডের দিকে। আর সবচেয়ে প্যাথেটিক হলো, পিরামিডের সামনে একজনকে বলি দিল ওরা। কাম ডাউন ক্যাপ্টেন। ক্যাপ্টেনের কথাটা কিন্তু উড়িয়ে দেওয়া উচিত নয় আঙ্কেল। আমারও মনে হলো আমি যেন কারোর একটা কান্নার আওয়াজ শুনতে পেলাম। আহা জফরে, তুমি বড্ড কল্পনাপ্রবণ। এই 3 বছরে মোট 3 বার আমরা এই জায়গায় এসেছি, আর যতবার এসেছি ততবার এখানকার এই শ্রমিকদের মুখে শুনেছি সেই বিভৎস ঘটনাগুলোর কথা। তাই ক্যাপ্টেন হ্যালুসিনেট করছেন, এতে ভাবনার কিছু নেই। ইউ আর রাইট প্রফেসর, বিষয়টা নিয়ে অনেক ভাবা হচ্ছে তো, তাই ওরকম হলো মনে হয়। আজ থেকে বহু বছর আগে রেড ইন্ডিয়ানরা মেক্সিকোর অনতি দূরে মধ্য আমেরিকার এই স্থানে এই সুবিশাল পিরামিডটি গড়ে তুলেছিল। স্থানীয় মানুষদের বিশ্বাস, এই পিরামিডেই অধিষ্ঠান করেন রেড ইন্ডিয়ানদের আরাধ্যা দেবী চন্দ্র। প্রফেসর বেকার একজন প্রত্নতাত্ত্বিক। ক্যাপ্টেন স্ট্যান্ডিসের সাহায্যে এই পিরামিডকে কেন্দ্র করে প্রফেসর বেকার শুরু করেছেন তার গবেষণা। কিন্তু কাজটা মোটেই সহজ নয়। কালের গ্রাসে পুরো পিরামিড ঢাকা পড়ে গিয়েছিল লাভার স্তরে। কুলিকামিনদের খাটিয়ে সেই লাভার স্তর পরিষ্কার করতে করতে কেটে গিয়েছে 3 বছর। এবার শুরু হবে প্রফেসর বেকারের প্রত্নতত্ত্বের আসল কাজ। এই যাত্রায় প্রফেসর বেকার এবং ক্যাপ্টেন স্ট্যান্ডিসের সঙ্গী হয়েছে প্রফেসর সাহেবের ভাগ্নে জিওফ্রে বেলিও। প্রফেসর বেকার এ বিষয়ে নিমরাজি থাকলেও একমাত্র বোনের অনুরোধে বাধ্য হয়ে নিয়ে এসেছেন ভাগ্নেকে। ছেলেটা পড়াশোনায় ভালো হলেও ভীষণ খামখেয়ালি। জিওফ্রে বেকারকে জিজ্ঞেস করল, আচ্ছা আঙ্কেল, আপনি কি কুলি শ্রমিকদের কথা একদমই বিশ্বাস করেন না? না, কিন্তু এখানে আসা পর্যন্ত এখানকার শ্রমিকদের মুখে আমি শুনেছি যে আজ থেকে বহু বছর আগে এই পিরামিডের অধিষ্ঠাত্রী দেবী চন্দ্রের সম্মুখে নরবলি হতো। ভুলে যেও না জিওফ্রে, তোমার আঙ্কেল একজন প্রত্নতত্ত্ববিদ। ফ্যাক্টস না দেখে আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে পারবো না। কুলিরা অজস্র কুসংস্কারে বিশ্বাসী। কোনো রকম মনোরঞ্জনের উপকরণ না থাকায় ওরা সকলে বসে এসব গাল গল্প করতে থাকে। এটা সত্যি যে বহু বছর আগে এই পিরামিড রেড ইন্ডিয়ানরা তৈরি করেছিলেন তাদের আরাধ্যা দেবী চন্দ্রের জন্য, কিন্তু এইখানে যে নরবলি হতো তার কোনো হিস্টোরিক্যাল এভিডেন্স নেই। কিন্তু আজ আমাদের দোভাষী কুইকিস তো একটা অদ্ভুত কথা বলল। কি কথা?
আগামীকাল পূর্ণিমার রাত। আগামীকাল রাতে এই পিরামিডের সামনে নাকি প্রেতের মিছিল হবে। আমাদের কুইকিস তো যে এত বড় অন্তর্যামী, জানতাম না তো। আমি সচক্ষে দেখেছি ক্যাপ্টেন, কুইকিস তো কুলিদের দিব্যি বশ করে রাখতে পারে। জানেন আঙ্কেল, ওনার জাদুবিদ্যা জানে। তুমি এখন বিশ্রাম নাও জফরি, আর ঘুমানোর আগে একটা কুইনাইন খেয়ে নিতে ভুলো না। তোমার আর জ্বর এসেছিল, যাও। জিওফ্রে উঠে তার তাঁবুর ভেতরে চলে গেল। প্রফেসর বেকার একটা সিগার ধরালেন। চলো হে ক্যাপ্টেন, আগামীকালের শিডিউলটা একবার একটু আলোচনা করে নেওয়া যাক। শিওর প্রফেসর। ইফ ইউ ডোন্ট মাইন্ড, একটা কথা বলতে পারি? আরে নির্দ্বিধায় বলো। জিওফ্রেকে এখানে নিয়ে আসাটা ঠিক হয়নি। এখানে যে পোকামাকড়ের উৎপাত। ও কথা আর বলো না, আমি তো ওকে আনতেই চাইনি। ওর যা দুর্বল শরীর। কিন্তু আমার বোন এমন কাকুতি মিনতি শুরু করলো। ডাক্তার নাকি বলেছে ওর শরীরের এই অসুখ আর দুর্বলতা একমাত্র হাওয়া বদল করলেই ঠিক হবে। আরেকটা কথা বলছি, এই জিওফ্রেকে একটু চোখে চোখে রাখবেন। ওই কুইকিস তো বড্ড পাকা, ওর সঙ্গে জিওফ্রেকে বেশি মেলামেশা করতে বারণ করবেন। ওরকম বলছো কেন? দোভাষী হিসেবে ও তো আমাদের যথেষ্ট সাহায্য করছে। কুইকিস তো নিঃসন্দেহে একজন দক্ষ দোভাষী, কিন্তু লোকটা ঠিক সুবিধের নয়। বেশ বেশ বেশ, আমি কুইকিস্টকে বলে দেব, সে যেন জফ্রেকে এসব আজগুবি গল্প না শোনায়। এরপর প্রফেসর বেকার এবং ক্যাপ্টেন স্ট্যান্ডিসের মধ্যে আগামীকালের কর্মসূচি নিয়ে কথা হলো। আলোচনা শেষ করে একে অপরকে শুভরাত্রি জানিয়ে দুজনে যে যার তাঁবুতে চলে গেলেন। জিওফ্রে এক মনে একটা বই পড়ছিল। আজ সকালে ঘুম থেকে উঠে খানিকটা সুস্থ বোধ করছে সে। তবুও তার মামার কড়া নির্দেশ সে যেন কোনো রকম পরিশ্রম না করে। কাজেই তাঁবুর আশেপাশে ঘুরে বই পড়ে সময় কাটিয়েছে সে। এমন সময় কারো পায়ের শব্দ কানে আসে জিওফ্রের। সে চমকে তাকিয়ে দেখে তাঁবুর ভেতর প্রবেশ করছে কুইকিস্তো। গুড ইভিনিং মিস্টার বেলিউ। হ্যাঁ, গুড ইভিনিং। তুমি এখানে? শুনলাম আপনি নাকি অসুস্থ, তাই আপনার খবর নিতে এলাম। এখন আপনি কেমন আছেন মিস্টার বেলিউ? ওই আর কি, এখন একটু বেটার, থ্যাংক ইউ। খানিকক্ষণ নীরব থেকে কুইকিস্তো বলে, আজ পূর্ণিমা না মিস্টার বেলিউ? কিছু বললে? ইয়েস মিস্টার বেলিউ, বলছিলাম যে আজ পূর্ণিমা। আমি নিশ্চিত আজই সেই দিন। আজ রাতে তারা নেমে আসবে। তারা নেমে আসবে মিস্টার বেলিউ। কে নেমে আসবে? তারা মিস্টার বেলিউ আজ থেকে বহু বছর আগে যারা ছিল এখানকার বাসিন্দা, যাদের অক্লান্ত পরিশ্রমে ইচ্ছাশক্তি আর ভক্তির জোরে তৈরি হয়েছিল এই ইমারত, চন্দ্রদেবীর মন্দির। পূর্ণিমার রাতে সেই সময় ঠিক যা যা হতো সব আবার হবে। আজ রাতেই হবে মিস্টার বেলিউ। ধুর, এরকম আবার হয় নাকি? হয় মিস্টার বেলিউ, হয়, এই রকমই হয়। আজ রাতে আপনি সেটা নিজে চোখে দেখতে পাবেন। এই কুইকিস্তো আপনাকে দেখাবে। ঠিক পিরামিডের কাছে চলে আসবেন, সেখানে আমি আপনার জন্য অপেক্ষা করব। কে আসবেন তো? জিওফ্রে এখন যেন একটা কলের পুতুল, সম্মোহিতের মতো বলল, আসবো মিস্টার বেলিউ। ঠিক যখন পূর্ণিমার চাঁদ উঠবে তখন আমাদের দেখা হবে, তাই তো? হ্যাঁ,
যখন পূর্ণিমার চাঁদ উঠবে তখন আমাদের দেখা হবে। আমি অপেক্ষা করব। কথাটা বলে অতি সন্তর্পণে তাঁবু থেকে বেরিয়ে যায় কুইকেস্তো। আর জিওফ্রে নেশাগ্রস্তের মতো বসে থাকে। তার ঘোর তখনও কাটেনি। তখনও তার কানে বেজে চলেছে কুইকেস্তোর বলা কথা, মিস্টার বেলিও, যখন পূর্ণিমার চাঁদ উঠবে তখন আমাদের দেখা হবে। ক্রমে জিওফ্রের আচ্ছন্ন ভাবটা কেটে যেতেই সে চমকে ওঠে। এ কি, তাঁবু থেকে কিছু দূরে মাটিতে শুয়ে আছে সে, কিন্তু কিভাবে? এতক্ষণ তো সে কুইকেস্তোর সঙ্গে কথা বলছিল। তারপর না, কিছুতেই কিছু মনে পড়ছে না। সে উঠে দাঁড়িয়ে ধীর পায়ে চলতে চলতে এসে দাঁড়ায় তার মামা প্রফেসর বেকারের তাঁবুর সামনে। আঙ্কেল, আসবো? নিজের তাঁবুতে প্রফেসর বেকার তখন আলোচনায় ব্যস্ত ক্যাপ্টেনের সাথে। জিওফ্রের কণ্ঠস্বর শুনে বললেন, এসো। জিওফ্রে ভেতরে প্রবেশ করে। এখন কেমন বোধ করছো? মাচ বেটার। দ্যাটস গুড। তোমার নিশ্চয়ই খিদে পেয়েছে, চলো খেয়ে নাও। জিওফ্রের আহার পর্ব শেষ হতেই প্রফেসর বললেন, এবার শোনো, আজকে যে জিনিসগুলো পাওয়া গেছে, আগামীকাল সুস্থ থাকলে তুমি সেগুলোর প্রাইমারি ক্লাসিফিকেশন করবে। প্রত্নতত্ত্ব নিয়ে পড়ছো, কাজেই কাজটা খুব একটা কঠিন হবে না। যদিও ভুলভ্রান্তি হয় তো আমি দেখিয়ে দেব। আচ্ছা। আর শোনো, ওই কুইকেস্টোর সঙ্গে অত্যধিক মেলামেশা করবে না। ও খুব ভালো দুভাষী, কিন্তু বড্ড গালগল্প করে। জফ্রে, জফ্রে, আমার কথা তুমি শুনছো তো? হ্যাঁ। মুহূর্তের জন্য অন্যমনস্ক হয়ে গিয়েছিল সে। কুইকেস্তোর বলে যাওয়া কথাগুলো তার কানে যেন বেজে যাচ্ছিল। যখন পূর্ণিমার চাঁদ উঠবে তখন আমাদের দেখা হবে। আমি অপেক্ষা করব। তুমি শুনছো তো? আপনি কিছু বলছেন? তোমাকে এরকম অন্যমনস্ক লাগছে কেন? শরীর ঠিক আছে তো? হ্যাঁ, শরীর ঠিক আছে। আমি একটু পায়চারি করে আসছি। বেশ, যাও, তবে বেশি দূরে যেও না। ঠিক আছে আঙ্কেল। তাঁবু থেকে বেরিয়ে হাঁটতে শুরু করে জিওফ্রে। প্রফেসর তাকে বেশি দূর যেতে বারণ করেছে, কিন্তু সে কি আর নিজের মধ্যে আছে? তার গন্তব্য এখন একটাই, সেই পিরামিড, রেড ইন্ডিয়ানদের চন্দ্রদেবীর মন্দির। শেষ পর্যন্ত তবে আপনি এলেন মিস্টার বেলেও, থ্যাংক ইউ ভেরি মাচ। চমকে উঠল জিওফ্রে। তার ঠিক সামনে দাঁড়িয়ে আছে কুইকেস্তো। কুইকেস্তো এখানে এখন? তুমি কি করছো? মিস্টার বেলিও, আপনি তবে এলেন? হ্যাঁ, ভালো ভালো, খুব ভালো। আজ রাত, জাদুর রাত। নিঝুম প্রেতপুরের বিদেহী বাসিন্দারা আজ নেমে আসবেন এখানে, নেমে আসবেন পৃথিবীর বুকে। পূজা করবেন চন্দ্রদেবীর, বলি দেবেন। মৃতরা জীবন্ত হয়ে উঠবে মিস্টার বেলিও। আমরা দেখব সেসব, আমি দেখাবো আপনাকে, কিন্তু আপনি ভয় পাবেন না। হ্যাঁ, ভয় কি, আমি তো আপনার সাথে আছি। আপনি মহাভাগ্যবান। অবিশ্বাসীরা এইসব দৃশ্য দেখতে পায় না। আমি জানি আপনার মনে বিশ্বাস আছে, তাই তো আমি আপনাকে দেখাবো। আসুন আসুন, এবার আমার সঙ্গে আসুন। কুইকেস্তোর কথায় নীরব হয় জিওফ্রে।
তার মুখের কাছে হাতটা একবার নিয়ে এসে ঘুরিয়ে নেয় কুইকেস্তো। জিওফ্রে ফের সম্মোহিতের মতো হয়ে যায়, তার সমগ্র দেহ শক্ত হয়ে যায়, মুখটা কেমন যেন ভাবলেশীন হয়ে গিয়েছে। মন্থর গতিতে সে অনুসরণ করে কুইকেস্তোকে। পিরামিডের ভেতরটা একেবারে নিশ্ছিদ্র জমাট বাঁধা অন্ধকার। পকেট থেকে দেশলাই বের করে একটা মশাল জ্বালালো কুইকেস্তো। আগে থেকে ও সব ব্যবস্থাই করে রেখেছিল। এক হাতে মশালটা উঁচু করে এবং অন্য হাতে জিওফ্রের হাত ধরে সামনের দিকে অগ্রসর হলো কুইকেস্তো। পিরামিডের গর্ভের পথ আঁকা বাঁকা পাথুরে। সেই পথ ধরে দুজনেই এগিয়ে গেল। শেষ পর্যন্ত ওরা এসে পৌঁছল একটা ঘরে। ঘরখানা বেশ প্রশস্ত। দেওয়ালের দুখানা পাথরের মাঝে একটা ফাটল। সেই ফাটলে মশালের গোড়াটা গুঁজে কুইকেস্তো নতুন একটা মশাল জ্বালল। ঘরের দেওয়ালে খোদাই করা রয়েছে প্রাচীন আমলের অপূর্ব সব চিত্রকলা। এছাড়া রয়েছে নানা দেবতা আর পুরোহিতদের মূর্তি। এবার একটা জিনিসে জিওফ্রের চোখ আটকে যায়। ঘরের সিলিংয়ে এক বিশাল চন্দ্রগোলক খোদাই করা, তার মধ্যে চন্দ্রদেবীর প্রতিমূর্তি। জিওফ্রে একবার তাকায় কুইকেস্তোর দিকে। তার হাতে একটা পান পাত্র। কুইকেস্তো বলল, নেন মিস্টার বেলেও, এটা ধরুন মিস্টার বেলেও, এক চুমুকে খেয়ে নিন। জিওফ্রের নিজস্ব চিন্তাভাবনা লোপ পেয়েছে। সে এখন কুইকেস্তোর হাতের পুতুল। তার হাত থেকে পাত্রটি নিয়ে তার মধ্যে থাকা তরল পদার্থ পান করে। নিমেষে গলার ভেতরটা যেন জ্বলে গেল। মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে। মনে হচ্ছে ঘরের তাপমাত্রা হঠাৎ যেন কয়েক ডিগ্রি কমে গিয়েছে। জিওফ্রে টোলে পড়ে যাচ্ছিল। এমন সময় কুইকেস্তো তাকে ধরল। আস্তে আস্তে মিস্টার বেলেও, পড়ে যাবেন যে। It's okay, কুইকেস্তো। I'm all right. সামনে থাকা একটা বেদির ওপর জিওফ্রেকে শুইয়ে দেয় কুইকেস্তো। একটু একটু করে জিওফ্রের চোখে ঘুম নেমে আসে। পিরামিডের সবচেয়ে উঁচু প্ল্যাটফর্মের ধারে দাঁড়িয়ে আছে জিওফ্রে। তার দৃষ্টি একেবারে নিচে দাঁড়ানো মানুষগুলোর দিকে। পিরামিডের চারিদিকে মশাল জ্বলছে, এমনকি লোকগুলোর হাতেও মশাল। সকলে এক সুরে উচ্চারণ করে চলেছে একটা মন্ত্র। সে মন্ত্র বোঝা জিওফ্রের অসাধ্য, তবে লোকগুলোকে দেখে তার বুঝতে অসুবিধে হয় না যে এরা রেড ইন্ডিয়ান। মন্ত্র বা গানের ভাষা জিওফ্রে বুঝতে পারছে না, কিন্তু এ সুর, এ মন্ত্রের ধ্বনি রক্তে কেমন যেন মাতন ধরিয়ে দিচ্ছে। দেহের ভেতরে উঠছে প্রচণ্ড ঝড়। আকাশে পূর্ণচন্দ্র, উজ্জ্বল জ্যোৎস্নায় সমস্ত জগৎ যেন প্লাবিত। নিচে দাঁড়ানো লোকগুলো প্রায় নগ্ন। তারা শূন্যে হাত তুলছে, হাত নাড়ছে, চিৎকার করছে। প্রত্যেকটা মানুষ উত্তেজনায় উন্মত্ত। জিওফ্রে পেছন ফিরল। সে দাঁড়িয়ে আছে একটা মন্দিরের প্রবেশপথের কাছে। এই মন্দির চন্দ্রদেবীর মন্দির। মন্দিরের থাম আর দেওয়ালে দেবীর মূর্তি খোদাই করা। দামি পোশাক পরা অনেক পুরোহিতের মূর্তিও খোদাই করা রয়েছে এখানে ওখানে। পুরোহিতেরা নত জানু। ওরা বোধহয় আকাশের রানীকে শ্রদ্ধা নিবেদন করছেন। মন্দিরের মাঝখানে একখানা বিশাল গোলাকার পাথরের খণ্ড।
প্রস্তরখণ্ডের ওপর বিচিত্র সূক্ষ্ম কারুকার্য। গোল পাথরখানার মাঝখানে একটা বিরাট গর্ত, আর তার 3 পাশে 3 জন পুরোহিত। এরা চন্দ্রদেবীর পুরোহিত এবং প্রত্যেকেই প্রথম শ্রেণীর পুরোহিত। ওদের হাতে হাড়ের তৈরি অত্যন্ত ধারালো 3খানা ছুরি। কোনো কিছুর জন্য ওরা যেন অপেক্ষা করছেন। এই সময় নিচের জনতার তুমুল কোলাহল হঠাৎ থেমে গেল। কোথাও কোনো শব্দ শোনা যাচ্ছে না। এক অপার্থিব অলৌকিক পরিবেশ যেন ঘনিয়ে আসছে চারিদিক থেকে। জিওফ্রে আবার তাকালো নিচের দিকে। নিচে দাঁড়ানো লোকজন 2 ভাগে বিভক্ত হয়ে সরে দাঁড়িয়েছে, মূর্তির মতো নিশ্চল। দণ্ডায়মান পুরোহিতরা হঠাৎ যেন প্রাণবন্ত হয়ে উঠল। তাদের চোখের দৃষ্টিতে কাজ করছে এক শীতল নিষ্ঠুরতা। আঙুল দিয়ে ছুরির ধার পরীক্ষা করলেন তারা। তাকালেন নিচের দিকের সিঁড়িতে। মানুষের 2 দলের মাঝখান দিয়ে এগিয়ে আসছে একদল লোক, এবং তারা নিয়ে আসছে একটি যুবককে। সুগঠিত সুঠাম দেহ তার। পিরামিডের সামনে এসেই থেমে যায় সকলে। তারপর প্ল্যাটফর্মের সিঁড়ি দিয়ে ধীর পায়ে সে উঠে আসতে থাকে ওপরের দিকে। সিঁড়ির এক একটি ধাপ উঠে সে পাথরে পদাঘাত করছে। তাকে দেখে 3 পুরোহিতের চোখ আনন্দে এবং উল্লাসে জ্বলে উঠেছে। Good evening, Mr. Bellio. Hope you're fine. কে কে ও কুইকিস্তো। জিওফ্রের পাশে দাঁড়িয়ে আছে কুইকিস্তো। তার পরনে অদ্ভুত এক পোশাক, খানিকটা আলখাল্লার মতো। তার কথার উচ্চারণও এবার বেশ স্পষ্ট, কিন্তু জিওফ্রে এসবে অবাক হয় না। ও ও ও ওকে। ওই তো আমাদের চন্দ্রদেবীর বলি। বছরের এই সময় পূর্ণিমার তিথিতে চন্দ্রদেবী যখন মাথার উপরে উঠে আসেন, তখন আমাদের বন্দীদের মধ্যে সবচেয়ে সুন্দর, সবচেয়ে শক্তিমানকে বেছে নেওয়া হয় বলির জন্য। অবশ্য বলির আগে 1 মাস তাকে স্বাধীনতা দেওয়া হয়, সম্পদ দেওয়া হয়। সেই 1 মাস আমাদের সব কিছু তার হয়ে যায়, কিন্তু সে পালাতে পারে না। সেদিকে নজর রাখা হয় মিস্টার বেলিও। এখন বলির শুভ মুহূর্তে তাকে তো এগিয়ে আসতেই হবে। দেখুন দেখুন কেমন আসছে, দেখুন। ছেলেটা ওইভাবে সিঁড়ির ধাপে ধাপে পাথরে লাথি মারছে কেন? প্রত্যেক ধাপে মাটির বাঁশি ভেঙে আসবার অনুকরণ করছে। মানে? মিস্টার বেলেও, এই জগতে ও যে সমস্ত গান, যে সমস্ত আনন্দ ফেলে যাচ্ছে, ওই পদাঘাত হলো তারই প্রতীক। দেখছেন দেখছেন মিস্টার বেলেও, হু হু উঠে আসছে। এবার সে আমাদের দেবীর প্রতিনিধি এই 3 পূজারীর কাছে নত জানু হয়ে আশীর্বাদ চাইবে, আর তারপরেই। তারপর কি? ওকে ওরা ছুরিকাঘাত করে হত্যা করে দেবী চন্দ্রের কাছে উৎসর্গ করবেন মিস্টার বেলেও। তারপর ওর দেহটা ছুঁড়ে ফেলে দেওয়া হবে নিচে ওই ওই মানুষগুলোর জন্য, আর ওরা ওকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। ছিঁড়ে ছিঁড়ে খাবে? হ্যাঁ, খাবে না? দেবীর ভোগ বলে কথা। পরপর শয়তানের দল। শয়তান? কারা শয়তান বলুন মিস্টার বেলেও। আপনার মতে কারা শয়তান? কাদের আপনি শয়তান বলে উল্লেখ করছেন? কেউ না, আমি আমি দুঃখিত। শয়তান? শয়তান কারা জানেন মিস্টার বেলেও? শ্বেতাঙ্গরা, যারা আমাদের সভ্যতাকে নষ্ট করে দিয়েছে। আজ
আমাদের এমন দশা যে নিজেদের অস্তিত্ব বজায় রাখার জন্য আমাদেরকে দাসত্ব করতে হয়। আমাদের সংস্কৃতি, কৃষ্টি, ধর্ম সব ওই বিদেশি জল্লাদরা কেড়ে নিয়েছে, কিন্তু আর নয়, চিরকাল একরকম ব্যবস্থা থাকবে না। আমাদের মহান চন্দ্রদেবীর কৃপায় আমরা পুনরায় স্বাধীন হব মিস্টার বেলিও, পুনরায় স্বাধীন হব। সত্যি করে বলো তো, তুমি কে? কি তোমার পরিচয়? মানে আমি তো আপনাদের দোভাষী। না না না, তুমি ভুল বলছো। তোমার কথাবার্তায় একটা আভিজাত্য রয়েছে। তুমি কিছুতেই দোভাষী হতে পারো না। কে তুমি বলো? মিস্টার বেলিও, আমি লাল মানুষদের, মানে তোমরা যাদের রেড ইন্ডিয়ান বলো, তাদের শেষ রাজার শেষ বংশধর। আমার দেহের শিরায় শিরায় বইছে রাজ রক্ত, খাঁটি লাল মানুষের রক্ত। তোমরা আমাকে বর্ণশঙ্কর ভেবেছ না? আমি কিন্তু মোটেই তা নই। এমন সময় তাদের কথার মাঝখানে শোনা গেল এক তুমুল জয়ধ্বনি। কিছুটা আত্মস্থ হলো ক্রিকেস্ত, তারপর বলল, যাক, এখনই বলি হবে। অনুষ্ঠানটা ভালো করে দেখুন মিস্টার বেলিও। বলি মাথা নিচু করে হাত দুখানা সামনের দিকে বাড়িয়ে নিশ্চল হয়ে দাঁড়িয়ে আছে। ছুরি তুলে প্রধান পুরোহিত এগিয়ে এলো। হতভাগ্য বন্দির কাছ থেকে পুরোহিত এখন মাত্র এক পা দূরে। তার গলাটা চেপে ধরার জন্য পুরোহিত বাঁ হাতখানা বাড়ালেন, আর ঠিক তখনই আচম্বিতে বন্দি সোজা হয়ে উঠল। বিদ্যুৎ গতিতে সে এক লাথি মারল প্রধান পুরোহিতের পেটের ওপর। আচমকা লাথি খেয়ে পুরোহিতের মুখ থেকে অস্ফুট একটা শব্দ হলো শুধু। তিনি পাথুরে মেঝের ওপর লুটিয়ে পড়ে জ্ঞান হারালেন। বাকি দুজন পুরোহিত ছুরি উঁচিয়ে লাফিয়ে এলো বন্দির দিকে, কিন্তু প্রচণ্ড এক ঘুষি খেয়ে তাদের একজন ঘুরে পড়ে গেল। এদিকে তৃতীয় পুরোহিত এসে ছুরি বসিয়ে দিল যুবকটির বাঁ হাতে। কিন্তু এটাই তার শেষ কাজ। হাতে ছুরি গেঁথে গেলেও অসীম শক্তিশালী সেই বন্দী দু হাত দিয়ে তৃতীয় পুরোহিতের গলা টিপে ধরে শূন্যে তাকে ছুঁড়ে ফেলে দিল নিচে জনতার মাঝখানে। জনতা উল্লাসে চিৎকার করে উঠল। তাদের ধারণা বলিকে কেউ তাদের মাঝখানে ছুঁড়ে ফেলে দিয়েছে। কয়েকজন তো দারুণ উত্তেজনায় ছুটতে ছুটতে কয়েক ধাপ সিঁড়ি ভেঙে খানিকটা ওপরেই চলে এলো। এদিকে চেতনা ফিরে পেয়ে টলতে টলতে উঠে দাঁড়ালো প্রথম পুরোহিত। ছুরি তুলে এসে বলির পেছনে গিয়ে দাঁড়ালো, বলির মুখের সামনের দিকে। সে কিছু বুঝে ওঠার আগেই পুরোহিত তার পিঠে আঘাত করতে চাইল, কিন্তু না। প্রথম পুরোহিত এবারও বলি প্রদত্ত সেই যুবককে আঘাত করতে পারল না। দৌড়ে এসে পুরোহিতের ওপর ঝাঁপিয়ে পড়ল জিওফ্রে। আচমকা জিওফ্রের দেহের ধাক্কায় প্রধান পুরোহিতের ভারী দেহটা ঘুরে গেল। তার উদ্যত হাতখানা টেনে নিচে নামালো জিওফ্রে। বলির পিঠে আর তার ছুরির আঘাত করা হলো না। তার হাত থেকে ছুরিখানা পড়ে গেল, কিন্তু তিনি ততক্ষণে জাপটে ধরেছেন জিওফ্রেকে। দুজনেই জড়াজড়ি করে পড়ল মন্দিরের মেঝেতে। যুবকটি চৌকিতে ঘুরে দাঁড়ালো। ঘুষি খেয়ে অচৈতন্য দ্বিতীয় পুরোহিতের দেহটা সে তুলে নিয়ে ছুঁড়ে ফেলল নিচে জনতার দিকে। তারপর সে এগিয়ে এলো জিওফ্রেকে সাহায্য করার জন্য, কিন্তু জিওফ্রে আর প্রধান পুরোহিত তখন একে অপরকে জাপটে ধরে রেখেছে। এভাবেই দুজনে গড়াতে গড়াতে প্ল্যাটফর্মের কিনারায় এসে পড়ল। এক মুহূর্ত তারা সেখানে রইল, তারপর জড়াজড়ি করে সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়ল নিচে। আপনি চিন্তা করবেন না প্রফেসর, প্লিজ কাম ডাউন। আর শান্ত কি করে থাকি বলো ক্যাপ্টেন? ছেলেটা সেই কখন বেরিয়েছে, তারপর ওকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সন্ধানকারীদের বিভিন্ন দলে ভাগ করে দিকে দিকে পাঠানো হয়েছে, কিন্তু আমার শুধু একটাই ভয়। ভয়? কি ভয়?
জিওফ্রে কোনো বিপদে পড়েনি তো? হ্যাঁ, এমন কেন বলছো? আজ সকাল থেকে কুইকিস্তোকে দেখা যাচ্ছে না। ও কোথায় গেছে কেউ জানে না। আমার সেজন্যই আরো চিন্তা। আপনাকে আগেই বলেছি প্রফেসর, ওই দোভাষীকে আমি এক বর্ণও বিশ্বাস করি না। অসুবিধার নয়। ও গড, এবার এবার আমি আমি কি করব? ডোন্ট ওরি প্রফেসর, আমরা জিওফ্রেকে ঠিক খুঁজে বার করব। চলুন চলুন, ব্রেকফাস্টটা চটপট সেরে নিই, তারপর আমরা খুঁজতে বেরোবো। কোনো মতে প্রাতরাশ সেরে সমস্ত কুলিকামিনদের ডাকা হলো। সেখানেই দেখা মিলল কুইকিস্তোর। কোথায় গিয়েছিলে তুমি? আগে আমার গ্রামের বাড়িতে এটা দরকারি খবর পেয়ে সেখানে গেছিলাম। সেটা কি তুমি আমাদের জানানোর প্রয়োজন বোধ করো না? শুনলাম মিস্টার বালিউকে। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ। জিওফ্রেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি চাই তোমাদের সকলের সহযোগিতা। কুইকিস্তো নীরব থাকে। ইতিমধ্যে ফিরে আসে সন্ধানকারীর দল। জিওফ্রেকে কোথাও পাওয়া যায়নি। স্ট্যান্ডিস বললেন, এবার কিন্তু আমারও একটু চিন্তা হচ্ছে। এবারেও ওকে না পেলে আমাদের বিকল্প পথ ভাবতে হবে। দেখুন, এই কুলি কামিনদের তো আমরা এমনি এমনি জিওফ্রেকে খোঁজার জন্য ব্যস্ত রাখতে পারি না। এতে করে তো আসল যে কাজের জন্য ওদের আনা হয়েছে তাতে তাতে আপনি আপনি বুঝতে পারছেন তো? বুঝতে তো পারছি ক্যাপ্টেন, কিন্তু এখন উপায়? আমার ভাগ্নেকে না খুঁজে তো আর কাজ করতে পারি না। ও লর্ড, আমি এখন কি করব? আমি একটা কথা বলতে পারি? কুইকিস্তোর প্রশ্নে ওর দিকে ফিরে তাকান প্রফেসর বেকার এবং ক্যাপ্টেন স্ট্যান্ডিস। না মানে, আপনি যদি সকলের জন্য কোনো ঘোষণা করতেন তাহলে আমার মনে হয় কাজ হতে পারে। এই যেমন ধরুন, মিস্টার বেলিউকে কেউ যদি খুঁজে দিতে পারে তো তাকে টাকা দেওয়া হবে। মন্দ নয়, আমার ভাগ্নের জন্য আমি সব করতে পারি। বেশ, আসলে আমি পুরস্কারের কথা ওদের আগেই বলে দিয়েছিলাম। আমি জানতাম আপনি আপত্তি করবেন না। তুমি তবে আগে থেকে সব ঠিক করেই রেখেছো। তা তোমার টাকার অঙ্কটা শুনি। বেশি না প্রফেসর, মাত্র 100 পাউন্ড। 100 পাউন্ড? বুঝলাম, তুমি আমার বিপদের সুযোগ নিতে চাও। ঠিক আছে, যে জফ্রেকে খুঁজে পেয়ে উদ্ধার করে আমার কাছে নিয়ে আসবে তাকে আমি 100 পাউন্ড পুরস্কার দেব। ক্যাপ্টেন এবং কুইকিস্তো পিরামিডের দিকে এগিয়ে চলল। ক্যাপ্টেন, আমার মনে হয় মিস্টার বেলিউ পিরামিডের ভিতরেই কোথাও আছে। এখানকার কেউ পিরামিডের দিকে যাওয়ার সাহস করবে না, কাজে সেই জায়গাটায় আমাদের আগে খুঁজে দেখা উচিত। দুজনেই সেই পিরামিডের ভেতর প্রবেশ করল। খুঁজতে খুঁজতে তারা চলে এলো পিরামিডের সবচেয়ে উঁচু প্ল্যাটফর্মে। হঠাৎ কুইকিস্তো বলল, ক্যাপ্টেন, এদিকে আসুন। দেওয়ালের গায়ে একটা গর্ত দেখতে পাচ্ছি। গর্তের ভিতর অন্ধকার। আপনার সঙ্গে দেশলাই আছে তো? দেওয়ালের গায়ে গর্ত? চলো চলো চলো। গর্তের কাছে এসে দেশলাই জ্বালালেন ক্যাপ্টেন। তারপর ঢুকে পড়লেন সেখানে। সত্যি ভেতরটা জমাট অন্ধকার। ভিতরে কেউ গিয়েছে। গর্তের আবদ্ধ বাতাসে কেমন যেন পোড়া পোড়া গন্ধ পাচ্ছি। এসো এসো, এগিয়ে এসো, দেখা যাক। অন্ধকার হাতড়ে হাতড়ে আঁকাবাঁকা পথ ধরে দুজনে এগোতে লাগল। মাঝে মাঝে ক্যাপ্টেন দেশলাই কাঠি জ্বালছিলেন। শেষে একটা ঘরে এসে পৌঁছল দুজনেই, এবং সেই ঘরেই শেষ পর্যন্ত জিওফ্রেকে পাওয়া গেল, একেবারে সম্মোহিত অবস্থায়। ক্যাপ্টেন দেখলেন দেওয়ালের ফাটলে আটকানো আধপোড়া দুটো মশাল। এখানে কোনো দারুণ শয়তানির কাজ হয়েছে। চলো কুইকিস্তো, এখান থেকে বেরোনো যাক। আর একটা মশালও চোখে পড়ল ক্যাপ্টেনের। সেটা তিনি জ্বালালেন। কুইকিস্তোর হাতে মশালটা দিয়ে তাকে এগোবার ইঙ্গিত করে ক্যাপ্টেন জিওফ্রের অচেতন দেহটাকে তুলে নিলেন। তারপর তাকে নিয়ে ফিরে এলেন তাঁবুতে।
প্রফেসর বেকার খুশি হলেন বটে, কিন্তু ভাইপোর অচেতন দেহ দেখে কেঁদে উঠলেন। জফরে, 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 চোখ খোলো, চোখ খোলো। ওকে ওকে কোথা থেকে পেলে ক্যাপ্টেন? পিরামিডের একেবারে সর্বোচ্চ প্ল্যাটফর্মের উপর একটা ঘর থেকে। ও জফরে, জফরে, চোখ খোলো জফরে। তবে জফরে, তবে এক্ষেত্রে কুইকিস্তো আমাকে সাহায্য করেছে। কুইকিস্তোর দুটো হাত কৃতজ্ঞতায় চেপে ধরেন প্রফেসর। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। এভাবে বলবেন না প্রফেসর। খানিকক্ষণ পর জিওফ্রের জ্ঞান ফিরে এলো, কিন্তু কি আশ্চর্য, গতকাল রাতের কোনো স্মৃতি তার স্মরণে নেই। তার সঙ্গে কি ঘটেছিল, কিভাবেই বা সে পিরামিডের ভেতর গিয়ে পৌঁছল, তার কিচ্ছু মনে নেই। কাজেই সে বিষয়ে তাকে আর বিশেষ চাপাচাপি করেন না প্রফেসর। কিন্তু ক্যাপ্টেন অত সহজে ছেড়ে দেওয়ার পাত্র নন। তিনি জানেন কিছু একটা গন্ডগোল হয়েছে জিওফ্রের সাথে, আর সেটা তাকে খুঁজে বের করতেই হবে। কোথায় গেল, কোথায় কোথায় গেল? পড়লে তো এইখানেই পড়বার কথা। জায়গাটা পিরামিডের সর্বশেষ প্ল্যাটফর্ম। এক রাশ চিন্তা নিয়ে কি যেন খুঁজে চলেছে কুইকিস্তো। ওর স্থির বিশ্বাস জিনিসটা এখানেই আছে, এখানেই কোথাও জিনিসটা পড়েছে, কিন্তু কোথায়? আচ্ছা, কেউ কি ক্যাপ্টেন স্ট্যান্ডিসের সঙ্গে চলে যাওয়ার পর এই পিরামিডে পা রেখেছিল? ভাবতে ভাবতেই হঠাৎ একটা পরিচিত কণ্ঠস্বর তার কানে এলো। কি কুইকিস্তো, কি খবর? চমকে সামনের দিকে তাকায় সে। মশালের আলোয় দেখতে পায় তার সামনে ক্যাপ্টেন স্ট্যান্ডিস দাঁড়িয়ে। ব্যাপার কি? তোমায় বড় চিন্তিত দেখাচ্ছে যে। না না, মানে ক্যাপ্টেন, আমি এই জায়গাটা একটু ঘুরে ফিরে দেখছিলাম আর কি। তা বেশ তো, ঘোরাফেরা করা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে তুমি একটা কিছু খুঁজছো, তাই কি? দেখো তো, এটাই খুঁজছিলে কি? একটা কানের রিং ক্যাপ্টেনের হাতে ধরা। চেনা চেনা লাগছে কি? এ তো তোমারই কানের রিং। না না, মানে শাট আপ ইউ স্কাউন্ড্রেল! আমি প্রথম থেকে জানতাম তুমি এসবের পেছনে। এখানে তুমি জিওফ্রেকে ডেকে এনে ওকে অজ্ঞান করে রেখেছিলে, যাতে যাতে তুমি পরে ওকে খুঁজে বার করে প্রফেসরের নেক নজরে এসে ওর কাছ থেকে মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করতে পারো। সেই কুটির উদ্দেশ্যেই তুমি জিওফ্রের সাথে বন্ধুত্ব করো। ক্যাপ্টেনকে ধাক্কা মেরে ঘর থেকে পালাতে যায় কুইকিস্তো, কিন্তু ক্যাপ্টেন তার জামার কলার চেপে ধরেন। শয়তান, বল বল বল, তুই করেছিস তো? আমার ছেড়ে দিন ক্যাপ্টেন, আমার ছেড়ে দিন। আমি এসবের কিছুই জানি না, বিশ্বাস করুন, আমি এসবের কিছুই জানি না। হ্যাঁ, ছেড়ে তো তোকে দেবই, কিন্তু তার আগে তোর অপরাধের শাস্তি তোকে পেতে হবে। ক্যাপ্টেন, না ক্যাপ্টেন, ছেড়ে দিন ক্যাপ্টেন। ছেড়ে দিন ক্যাপ্টেন, ছেড়ে দিন। টলতে টলতে প্ল্যাটফর্মের সিঁড়ির সামনে এসে দাঁড়ায় কুইকিস্তো। এক পা সিঁড়ির প্রথম ধাপে ফেলে সে, কিন্তু ভুলবশত তার অন্য পাটা সে রেখে দেয় প্ল্যাটফর্মের বাইরে, শূন্যে। ক্যাপ্টেন বিদ্যুৎ গতিতে এগিয়ে আসেন তাকে ধরতে, কিন্তু তার পূর্বেই আকাশ বাতাস কাঁপিয়ে একটা মরণ আর্তনাদ করে একেবারে পিরামিডের নিচে পড়ে যায় কুইকিস্তো। ও গড! অত উঁচু থেকে পড়ে তার দেহে যে তিলমাত্র প্রাণ থাকবে না, সে বিষয়ে ক্যাপ্টেন নিশ্চিত। ও গড!
আকাশে মেঘের চিহ্ন মাত্র নেই। চাঁদ আজ তার পূর্ণ গোলাকৃতির রূপ ধারণ করেছে। খুব সূক্ষ্মভাবে দেখলে মনে হবে চাঁদ যেন হাসছে। বহু বছর আগে রেড ইন্ডিয়ানদের দ্বারা প্রতিষ্ঠিত এই পিরামিডের সর্বোচ্চ প্ল্যাটফর্ম থেকে প্রতি পূর্ণিমার রাত্রে চন্দ্রদেবীকে উৎসর্গ করে নিচে ছুঁড়ে ফেলে দেওয়া হতো একজন হতভাগ্য মানুষকে, আর দেবী মহানন্দে তার বলি গ্রহণ করতেন। আজও তার ব্যতিক্রম হয়নি। রাতের রানী তার বলি গ্রহণ করেছেন, কিন্তু তা পূর্ণিমায় নয়, কৃষ্ণা প্রতিপদে।